নমস্কার, আমি মৌ। গল্প পাঠে মৌ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আরেকটি নতুন পর্ব নিয়ে আমি চলে এসেছি। আগের পর্বে আপনাদের বলেছিলাম এই মাস অর্থাৎ গোটা অক্টোবর মাস জুড়ে গল্প পাঠে মৌ নিয়ে আসছে একটি নতুন চমক। তাহলে চমকটা কি আজ বলেই দিই। এই গোটা মাস জুড়ে গল্প পাঠে মৌ আপনাদের শোনাবে সেই 90-এর দশকের পুজো বার্ষিকী থেকে গল্প পাঠ। আমাদের ছোটবেলার পুজোর সঙ্গে পুজো বার্ষিকী অঙ্গাঙ্গিভাবে জড়িত। ছোটবেলার সেই পুজোর ছুটির দিনগুলো এক নিমেষে ফিরিয়ে আনতে পারে পুরনো পুজো বার্ষিকী। তাই গল্প পাঠে মৌ তার শ্রোতাদের জন্য পুজো স্পেশাল উপহার পুরনো পুজো বার্ষিকী থেকে গল্প পাঠ। আজকের জন্য আমরা বেছেছি 1991 সালের আনন্দ মেলার একটি গল্প। তাহলে দেরি না করে শুরু করা যাক আজকের গল্প। শুরু হচ্ছে আজকের গল্প বরেন গঙ্গোপাধ্যায়ের লেখা পা নিয়ে বিপাক। নিজের গাঁয়ে ব্যবসা জমছে না দেখে চরণচন্দ্র ওরফে চুন্নু শীতকাঠি নিয়ে বেরিয়ে পড়ল। রাত তখন বেশ গভীর, তাই অমাবস্যা। চারপাশে গা ছমছম করা অন্ধকার। তা হোক, এরম অন্ধকারই ও চায়। ফুটফুটে চাঁদের আলো থাকলে কাজে বড় অসুবিধা হয়। কৃষ্ণপক্ষেই ওর কাজ কারবার ভালো জমে। চুন্নুর পরনে একটা নেংটির মতো কাপড়, গায়ে কোনো জামা নেই, পায়ে তো জুতো থাকার প্রশ্নই আসে না। হাঁটতে হাঁটতে কয়েক ক্রোশ পেরিয়ে এসে একটা ছোট মোটো গ্রাম দেখতে পেল। প্রায় 10-20 ঘরের গ্রাম। বেশ কিছু গাছগাছালিও দেখা যাচ্ছে, আম, জাম, তেঁতুল আর তাল সুপুরি। গ্রাম যখন গাছপালা তো থাকবেই, আর তাতে ওর সুবিধাই হয়। একে অমাবস্যা, তাতে গাছের অন্ধকার। রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় কারো নজরে পড়ার ভয়ই থাকে না। গ্রামের মধ্যে ঢুকে পড়ে চুন্নু। সারা গাঁটাই যেন ঘুমোচ্ছে। এত রাতে বাপু কেই বা জেগে থাকে। মনের আনন্দে এদিক সেদিক ঘুরতে থাকে ও। দু একটা পাকা বাড়িও চোখে পড়ল, কিন্তু পাকা বাড়িতে তো শীত কাটা যায় না। তাই যে কোনো একটা মাটির বাড়ির দিকেই ওকে নজর রাখতে হচ্ছে। ঘুরতে ঘুরতে হঠাৎ এক সময় কেমন চমকে উঠল। অনেক দূর থেকে শিয়াল ডেকে উঠেছে। শিয়াল ডাকের একটা মজা আছে। একটা শিয়াল চেঁচাতে শুরু করলেই সঙ্গে সঙ্গে আরো সব শিয়াল চেঁচিয়ে ওঠে। চুন্নুর মনে হলো শিয়ালগুলো যেন ওকে উদ্দেশ্য করেই ডেকে উঠেছে। কি হয়েছে চুন্নু, কি হয়েছে? চুন্নুও মনে মনে উত্তর দিল, কি আবার হবে, কিচ্ছু হয়নি বলেই আবার সুরুৎ সুরুৎ করে ঘুরতে লাগলো। ঘুরতে ঘুরতে শেষ পর্যন্ত একটা ডোবা চোখে পড়ল, পানা কচুরিতে ভরা, আর ডোবার এদিক ওদিক কিছু ঝোপঝাড়। কিন্তু আরেক পাশে একটা মাঠ কোঠা প্রায় ডোবার সঙ্গে লেগে আছে। বাড়িটার যে এটা পেছন দিক বোঝা যায়। ওপরে টালির চাল। টালির চাল যখন, নিশ্চয়ই এটা একটু অবস্থাপন্ন লোকেরই বাড়ি হবে। দিন আনা দিন খাওয়া লোকের বাড়ি হলে ওপরে খড়ের ছাউনি থাকতো। সেসব জন্য ভালোভাবেই বোঝে।
তাই মনে মনে ঠিক করে ফেলল এ বাড়িতেই ঢুকবে। যেহেতু ডোবার ধারে বাড়ি, মাটিও নরম পাওয়া যাবে, খুঁড়তে অসুবিধা হবে না। তাছাড়া শীত কেটে ঢুকবার সময় বা ঘরের মালপত্র হাপিস করার সময় যদি কেউ দেখেও ফেলে, ফুস করে পালিয়ে যেতেও অসুবিধা হবে না। ডোবার পাড় দিয়ে পা টিপে টিপে ও এগিয়ে এলো বাড়িটার কাছে। তারপর শীত কাটে নিয়ে বসল। কিন্তু মাটি খোঁড়া শুরু করার আগে আর এক কাণ্ড করে নিল। ট্যাঙ্ক থেকে একটা তেলের শিশি বার করে সারা গায়ে চপচপে করে তেল মেখে নিল। গায়ে তেল মাখা থাকলে কেউ যদি ওকে ধরেও ফেলে, পিছলে পালিয়ে যেতে অসুবিধা হবে না। ওদের বাপ 14 পুরুষের এই ব্যবসা তো চুন্নু এসব ভালোই জানে। যাই হোক, গায়ে তেল মাখা হয়ে গেলে শীত কাটতে শুরু করে চুন্নু। টুকুস টুকুস করে মাটি কাটে আর গর্ত থেকে খাবলে খাবলে মাটি সরায়। এরকম ভাবে বেশ খানিকটা গর্ত করার পর বুঝলো বাড়িটা মাটির হলে কি হবে, দেওয়ালটা বেশ মোটা। তা হোক, এইসব কাজে কখনো দমে গেলে চলে না। আবার খুঁড়তে থাকে চুন্নু। খুঁড়তে খুঁড়তে একসময় ঘরের ভেতর পর্যন্ত ফুটো করে ফেলল। একটা যেন সুড়ঙ্গের মতো হয়ে গেল। ব্যাস, এবার ঢুকে পড়লেই হয়। কিন্তু পুরোপুরি ঢুকে পড়ার আগে একটু দেখে শুনে এগোতে হয়। ফলে প্রথমে হাত দুটো আর মাথাটা সুড়ঙ্গের মধ্যে ঢুকিয়ে দিল চুন্নু। তারপর বুকে হেঁচড়ে হেঁচড়ে মাথা আর হাত দুটো ঘরের মধ্যে ঢুকিয়ে দিল। কোমর থেকে পা দুটো রইল বাইরে ডোবার দিকে। কিন্তু ঘরের ভেতর যেন আলকাতরার মতো অন্ধকার, কিছুই দেখার উপায় নেই। ঘরে কেউ আছে কি নেই, বা বাক্স প্যাঁটরা কোথায় কি আছে না আছে তাও বোঝার উপায় নেই। বাক্স প্যাঁটরা তো পরের কথা, আপাতত ধারে কাছে কেউ শুয়ে টুয়ে আছে কিনা সেটা দেখা দরকার। তাই হাত দুটো এপাশে ওপাশে নেড়ে চেড়ে দেখে নেয় চুন্নু। না, কারো গায়েই তো ওর হাত লাগছে না। কোমরটাকে আরও একটু টেনে ভেতরে ঢুকিয়ে আবার হাত নাড়তে থাকে ও। খুব সাবধানে হাত নাড়ে, বলা তো যায় না, কারো কারো ঘুম আবার খুব পাতলা, অল্প একটু হাতের ছোঁয়া পেলেই ঘুম ভেঙে যেতে পারে। তাহলে আর দেখতে হবে না, চেঁচিয়ে মেচিয়ে পাড়া মাত করে ছাড়বে। এরকম বিপদে যে কতবার পড়েছে জন্য তার হিসেব নেই। মনে পড়ল বছর খানেক আগেই হাতে নাতে ধরা পড়ে গিয়েছিল একবার। তারপর কি মারটাই না খেয়েছিল। শুধু কি মার, স্ত্রী ঘরে গিয়ে 3 মাস কাটাতে হয়েছিল। সে যাগ্গে, পুরনো কথা ভেবে আর কি হবে। চুন্নু হাত ঘুরিয়ে ঘুরিয়ে বুঝতে পারল ধারে কাছে কেউ নেই। এবার ওর উচিত হবে পুরো শরীরটাকে টেনে ভেতরে ঢুকিয়ে আনা। কিন্তু হায় সর্বনাশ, ভীষণভাবে চমকে উঠল চুন্নু। পায়ের পাতার নিচে কি যেন কুতকুত করে একটু সুরসুরি দিল। গায়ের রক্ত হিম হয়ে এলো ওর। তবে কি কেউ দেখে ফেললো নাকি রে বাবা? আজ না জানি গর্দানি যায় ওর। পড়ে মুড়ি করে পুরো দেহটাকে ও টেনে ডোবার ধারে বার করে আনলো। বার করে আনলো বটে, কিন্তু কেউ নেই তো, শুনশান ফাঁকা। কিরকম হলো? পায়ের পাতায় যে কেউ সুরসুরি দিয়েছে তাতেও ভুল নেই। তবে কি কেউ সুরসুরি দিয়েই কোনো ঝোপের আড়ালে গিয়ে লুকিয়ে পড়ল? চারপাশে তন্ন তন্ন করে দেখল চুন্নু। না, কেউ নেই।
তাছাড়া কেউ যদি ওকে শীত কেটে ঘরের ভেতর ঢুকতেই দেখবে তো সুড়সুড়ি দেবে কেন? পা দুটো তো সবার আগে সে জাপটে ধরবে, তারপর দড়ি ফড়ি দিয়ে বেঁধে ফেলবে। বেঁধে টানতে টানতে ওকে বাড়ির বাইরে বার করে ধোলাই দিতে শুরু করবে। তাহলে কি মনের ভুল? চারপাশে আবার আঁতিপাতি করে তাকিয়ে নেয় জন্য। মানুষজন তো দূরের কথা, শিয়াল কুকুরও দেখতে পেল না সে। মনের ভুলই তাহলে। যাক বাবা, ধরা যে পড়িনি এই ভাগ্যি ভালো। তারপর আরো খানিকক্ষণ ওখানেই গুম হয়ে বসে থেকে ভাবলো, ভূত চাই, চুরি করতে এসে অত ভয় পেলে চলে কখনো? তার চেয়ে বরং একটা কাজ করি, প্রথমে পা দুটো ঢোকাই, পরে ধীরে ধীরে পেট, বুক, গলা, সবার শেষে মাথা। কোনো লোক যদি এবার সুরসুরি দেওয়ার জন্য এগোয় তাহলে তো দেখাই যাবে, তখন ঝটপট পালিয়ে যেতে সময় লাগবে না। চুন্নু শেষটায় তাই করল। সুড়ঙ্গের ভেতর দিয়ে এবার প্রথমে পা দুটো ঢুকিয়ে দিল, তারপর হেঁচড়ে হেঁচড়ে পেটটাও, আর ওদিকে চোখও পেতে রেখেছে ডোবার দিকে। কেউ যদি এগোয় ঠিক দেখা যাবে। খুব সতর্কভাবে শরীরটাকে আরও একটু ঠেলে ভেতরে ঢোকায় জন্য। বুক অব্দি ঢুকে গেল। এবার গলার মাথাটা আর একটু ঠেললেই ঘরের ভেতর পুরোপুরি ঢুকে যেতে পারে ও। কিন্তু ঠিক এই সময়ই আবার সেই অদ্ভুত কাণ্ড। ওর পা এখন ঘরের ভেতর, সেখানেও কুতুকুতু করে সুরসুরি। আবার ওর গায়ের রক্ত হিম হয়ে এলো। সর্বনাশ, এবার বুঝি আর শেষ রক্ষা হলো না। প্রাণপণে পা দুটো টেনে পাকাল মাছের মতো শরীরটাকে সুড়ঙ্গের ভেতর থেকে বাইরে বার করে এনে হাঁপাতে লাগলো। তবে কি ঘরের ভেতর জেগে বসে কেউ ওকে ঢুকতে দেখছে? মহাকলক ধাঁধায় পড়ে গেল। কিন্তু একটা কথা ওর কিছুতেই মাথায় আসছে না, ঘরে চোর ঢুকছে দেখতে পেয়েও ওর পায়ের তলায় সুরসুরি দেবে কেন? এ আবার কিরকম ব্যাপার? তবে কি এটা অন্য কিছু হতেও পারে? লক্ষণটা ওর মোটেই ভালো লাগছে না। কিন্তু এত কষ্ট করেও শীত কাটলো, এখন ঘরের ভেতর একবার না ঢুকে চলে যাওয়াটা কি উচিত হবে? ওর বউ তো আজ বলবে, তুমি কেমন লোক গো, শীত কাটলে অথচ ঘরে না ঢুকেই চলে এলে, এখন তো ঘরে এক কোনাও চাল নেই, খাবে কি শুনি? চোরের সংসার মানে অভাবের সংসার। কত আশা করে যে এই গ্রামেও চুরি করতে এসেছে, কিন্তু এখন দেখছি বৃথাই আশা, খালি হাতেই না আজ ফিরতে হয়। এর চেয়ে তো দেখছি ওর নিজের গাঁই ভালো ছিল, ঘটি বাটি টুকটাক যাই পাক, সংসার তো ওদের চলে যাচ্ছিল। এখানে বেশি লোভ করতে এসে না জানি আজ বেঘরেই প্রাণ যায়। এর চেয়ে বাড়িতে বসে না খেতে পেয়ে মরাও যেন ভালো। কিন্তু ওর বউটা কি এসব শুনবে? বাড়িতে ঢুকলেই তো হাত পাতবে, দেখি আজ কি পেলে? ও মা, কিছুই আনোনি? বউকে ভীষণ ভয় পায় জন্য। এক ধরনের ঝগড়াটে মেয়ে আছে না, ওর বউ হচ্ছে তাই। কথায় কথায় বঁটি নিয়ে তেড়ে এসে ওকে গলা কাটার ভয় দেখায়। আর আজ তো ভয় ভয় দেখানো নয়, কচাক করে গলাটাই কেটে ফেলবে ওর। ফলে চুন্নু যে পালিয়ে আবার গাঁয়ে ফিরে যাবে তারও উপায় নেই। যা থাকে কপালে, মরতে তো একদিন হবেই,
তা বউয়ের হাতেই মরি কি গৃহস্থের হাতেই মরি। চুন্নু ঠিক করে ফেলল, শীত যখন কাটাই হয়ে গেছে তখন ও ভেতরে ঢুকে একবার দেখবেই। ট্যাগ থেকে আবার তেলের শিশিটা বার করে দেখল, শিশির তলায় এখনো একটু তেল রয়েছে। একটু তেলই বা রাখি কেন, গায়ে ঢেলে মেখে নিল। তারপর কপালে দুহাত ঠেকিয়ে ঠাকুর নমস্কার করে সুরঙ্গের মধ্যে মাথা গলালো। গলিয়ে এবার আর বেশিক্ষণ অপেক্ষা করা নয়, শুরুত করে পাঁকাল মাছের মতো দেহটাকে পুরোপুরি ঘরের ভেতর ঢুকিয়ে ফেলল। ঢুকে একপাশে কিছুক্ষণ ভূতের মতো বসে রইল। অনেক সময় ঘরে কোনো লোক থাকলে সেটা বোঝা যায় নাক ডাকার শব্দে, কিন্তু এ ঘরে সেসব কোনো শব্দ নেই। ফলে বোঝার উপায় নেই ঘরে কেউ আছে কি না, আর থাকলে সে কোথায় শুয়ে ঘুমোচ্ছে কে জানে। একটা দেশলাই কাঠি জ্বালিয়ে ঘরের ভেতরটা একবার দেখে নিতে পারলে ভালো হতো, কিন্তু কোমরে দেশলাই থাকলেও জ্বালাতে সাহস হলো না। তার চেয়ে বরং অন্ধকারেই একটু হাতড়ে হাতড়ে দেখা যাক। বসে বসেই পা টেনে টেনে একটু এগোতে থাকে চুন্নু। ঘরের দেওয়ালের দিকে পিঠ, দেওয়ালটাই যেন ওর নিশানা। কেউ যদি টেরও পেয়ে যায় এই দেওয়াল ধরেই পিছিয়ে গিয়ে ও সুড়ঙ্গ দিয়ে পালাবে। আরও একটু এগোয়েও, আর ঠিক তখনই হাতে লেগে একটা ঘটি বোধহয় পড়ে গেল। পড়বি তো পর, নিচে এমন কিছু একটার ওপর পড়ল যে ঝনাত করে শব্দ হলো। ব্যাস কাঠ হয়ে বসে রইল চুন্নু। আর সঙ্গে সঙ্গে ওপাশ থেকে একটা বুড়ির গলা ভেসে এলো, কে রে, শ্রীপদ এলি নাকি বাবা? আমি বুড়ি একা একা এ ঘর কত সামলাবো বল দেখি। চুন্নু ঘামতে শুরু করে, কিন্তু বুঝতে পারে ঘরের ভেতর একমাত্র এই বুড়িটাই রয়েছে। শ্রীপদ বলে যার কথা বলল ও বোধহয় ওর ছেলে। যাক বাবা, একদিক থেকে ভালোই হলো, ঘরে কোনো লোক নেই যে ওর মাথায় ডান্ডা মারবে। কি রে শ্রীপদ, কি হয়েছে তোর? কথা বলছিস না যে? তোর প্রাণে কি এতটুকু মায়া দয়াও নেই রে? আমি বুড়ি, বিছানা ছেড়ে উঠতে পারি না। কবে এসে দেখবি মরেই পড়ে আছি বিছানায়। চুন্নু ততক্ষণে পড়ে যাওয়া খটিটা হাত বাড়িয়ে তুলে নিয়ে একপাশে সরিয়ে রেখেছে। আর কিছু না পাওয়া যাক, এটা নিয়েই পালানো যাবে। ওদিকে বুড়িটা তখনও বকেই চলেছে, ঘরে আলোটা জেলে নে রে বাবা, অন্ধকারে কি খুটুর খাটুর করছিস? আমার ছাই চোখ দুটো একেবারেই গেছে রে শ্রীপদ। এখন কত রাত হয়েছে বলতো? দিনের বেলায় আজকাল চোখে দেখি না, আর এই রাত্রিবেলা আমি তো অন্ধ রে ছেলে। কথা শুনে চুন্নুর বেশ সাহস বাড়ল। ভাবল, ঘরে তো এই অন্ধ বুড়ি ছাড়া কেউ নেই, দেশলাইটা একবার জ্বালিয়েই দেখি না। ট্যাগ থেকে দেশলাই বার করে ফস করে জ্বালায় চুন্নু। তারপর এক পলকে ঘরের হালচালটা বুঝে ফেলে। ওদিকে ছোট্ট একটা চৌকিতে হোগলার মতো একটা বিছানা পাতা, তার উপর আপাদ মস্তক কাঁথা মুড়ি দিয়ে কে যেন শুয়ে আছে। নির্ঘাত বুড়িটাই। এমনভাবে শরীরটাকে ঢেকে রেখেছে যে মুখটাও দেখার উপায় নেই।
না দেখা যাক, সেটাই ভালো। হাতের কাঠিটা নিভে যেতেই সেটাকে ফেলে দিল চুন্নু। আরে শ্রীপদ, হ্যারিকেনটা জ্বালিয়ে নিয়েছিস তো? হ্যারিকেনে আবার তেল আছে কিনা কে জানে। তুই তো আর ঘরের দিকে নজরই রাখিস না বাবা। আমি একটা দিনকাল খোয়ানো বুড়ি, বেঁচে রইলাম কি মরে গেলাম খবরও নিস না। সবাই মাকে কত যত্ন করে, অথচ তুই। চুন্নু ভাবল হ্যারিকেনটা জ্বালিয়ে ফেললেই হয়। আলো জ্বালিয়ে ঘরের ভেতরটা ভালো করে দেখে বেছে বেছে জিনিসপত্র নেওয়া যাবে। চুরি করতে এসে এমন সুযোগ ওর জীবনে কোনোদিনই আসেনি। ভগবান আজ এমনভাবে যে ওর দিকে মুখ তুলে তাকাবেন ও ভাবতেই পারেনি। ইরে, আলোটা জ্বালালি বাবা? চুন্নু ছোট্ট করে উত্তর করল, বলেই দেশলাই জ্বালিয়ে ও হ্যারিকেন জ্বালালো। তবে কলটাকে ঘুরিয়ে আলোটাকে যতখানি পারল কমিয়ে রাখল, বাইরে থেকে যাতে কেউ টের না পায়। তুই আজ সেই কোন সকালে বেরিয়েছিস বলতো? সারাদিন বুঝি কিচ্ছু খাসনি? আমি কি চাই এই বয়সে অত রাঁধতে পারি? তবু দেখ তো, ওই ঝুড়ি চাপা দিয়ে তোর জন্য ভাত, ডাল আর বেগুন পোড়া রেখেছি। এখন কষ্ট করে তাই খেয়ে নে বাবা। কাল একটু ভালো দেখে মাছ আনিস তো। কত কাল আগে মাছ খেয়েছি, মনেই পড়ে না। চুনুর সাহস বলিহারি, ফস করে বলে বসল, আনবো। বলে দেখল বুড়ির চৌকির কাছে একটা ঝুড়ি উল্টো করে চাপা দেওয়া। তাহলে বোধ হয় ওর নিচেই ভাত টাত রয়েছে। ভালোই হলো, চুন্নুরও আজ সারাদিন কিছুই খাওয়া হয়নি। রাতে চুরি করে যা পাবে তাই বিক্রি করে তবে চাল কিনবে, তারপর ওর খাওয়া। চুন্নুর মনে পড়ল ওদের বাড়িতেও অনেক দিন মাছ ঢোকেনি, পয়সা কোথায় যে মাছ কিনবে। চুন্নুর বউটাও বেশ কিছুদিন ধরে ঘ্যান ঘ্যান শুরু করেছিল, মাছ মাংসের স্বাদ তো ভুলেই গেলাম গো। কেবল আলু সেদ্ধ ভাত খেতে খেতে পেটে যে চড়া পড়ে গেল। ও শ্রীপদ, ভাতটা খেয়ে নে বাপ। বুড়ির গলা। চুন্নু এগিয়ে গিয়ে ঝুড়িটা তুলে ফেলল। দেখল থালায় সাজানো রয়েছে ভাত, বাটিতে ডাল, আর একপাশে তেল, নুন আর কাঁচা লঙ্কা দিয়ে মাখা বেগুন পোড়া। জিভে জল এসে গেল ওর। বলল, বলেই আর দেরি করা নয়, খেতে বসে গেল। গপাগপ করে তাড়াতাড়ি খেয়ে উঠতে হবে। বলা তো যায় না, বুড়ির ছেলে শ্রীপদ যদি এ সময় ফিরে আসে তাহলেই বিপদ। ঘুরে ওপাশের জানলার দিকে একবার তাকায় চুন্নু। দরজায় খিল তোলা রয়েছে। শ্রীপদকে ঘরে ঢুকতে হলে দরজায় ধাক্কা দিতে হবে, আর ততক্ষণে পালিয়ে যাওয়ার যথেষ্ট সময় পেয়ে যাবে ও। পালাবার সময় অবশ্য এই থালা, বাটি আর ওপাশে যে ঘটিটা রয়েছে সেটাও নিয়ে পালাবে। গপাগপ করে ভাত খেতে থাকে চুন্নু। খেতে খেতে হঠাৎ মনে হলো ঘটি, বাটি, থালা ছাড়াও ওই যে ওদিকে টিনের বাক্সটা রয়েছে, ওর মধ্যে কিছু টাকা পয়সা থাকলেও থাকতে পারে। চাই কি,
বুড়ির দুটো একটা গয়না যদি থাকে তো কথাই নেই। 1 মাস 2 মাস হাহার চুরি করতে না বেরোলেও ওর চলবে। এখন 1 কণা সোনা পাওয়া মানেই ওর পক্ষে যেন লটারি পাওয়া। হ্যাঁ বাবা শ্রীপদ, খাচ্ছিস তো? সেই কোন সকালে রান্না করে রেখেছি, ভাতগুলো নিশ্চয়ই শুকিয়ে কড়কড়ে হয়ে রয়েছে, তাই না? চুন্নু হাত চাটতে চাটতে বলল, না। বেশি কথা তো ওর পক্ষে বলা সম্ভব নয়। কেবল দুটো একটা শব্দ করেই ও কাজ সারছিল। বেশি কথা বললে হয়তো বুড়ি বুঝে যাবে ও শ্রীপদ নয়, আর তা হলেই বিপদ। এই বুড়িও চোর চোর করে চেঁচিয়ে পাড়া জাগিয়ে তুলতে পারে। কে বাবা সাত করে বিপদ ডাকে? আপাদ মস্তক ঢাকা বুড়িটার দিকে একটু তাকায় চুন্নু। মনে হলো বুড়িটা যেন একটু নড়ে উঠেছে। এই সেরেছে, কাঁথার ভেতর থেকে মুখটা বার করবে নাকি এবার? অন্ধ হোক আর যাই হোক, ব্যাপারটা তাহলে মোটেই ভালো হবে না। চুন্নুর বুকের ভেতরটা কেমন যেন একটু কেঁপে উঠল। কিন্তু না, বুড়িটা আবার স্থির। যাক বাবা, বাঁচা গেল। ভাতের থালাটা ততক্ষণে প্রায় শেষ হয়ে এসেছে। চেটে পুটে সবটুকু খেয়ে থালা আর বাটিটা তুলে এনে ঘটির পাশে রাখল চুন্নু। আর কিছু জুটুক না জুটুক, এই 3টে জিনিস নিয়ে পালাতে পারলেই ও 7 দিনের জন্য নিশ্চিন্ত। হ্যাঁ রে শ্রীপদ, শুনছিস? চুন্নু উত্তর করল, তোর বউটা সেই যে বাপের বাড়ি গিয়ে বসে রইল, কবে ফিরবে বলতো? ঘরের বউ যদি ঘরে না থাকে তাহলে ভালো লাগে, তুই বল? চুন্নু বুঝল শ্রীপদর বউ এখানে থাকে না, বাপের বাড়ি গিয়ে বসে আছে। এটা খুবই অন্যায়। বুড়িটাকে সত্যি তো কে দেখাশোনা করে? রে, কথা বলছিস না যে? বউটাকে এবার নিয়ে আয় বাবা। চুন্নু বলল, কি আনবো? হ্যাঁ বাবা, নিয়ে আয়। আমি এই অন্ধ বুড়ি আর পারি না রে, এখন চোখ বুঝলেই আমি বাঁচি। তবে তবে মরার আগে যদি একটু ছেলের বউয়ের আদর পেতাম। চুন্নু আর হুঁহা করে না। ওপাশের টিনের বাক্সটা খুলে না দেখা পর্যন্ত যেন স্বস্তি নেই। পা টিপে টিপে ও বাক্সটার কাছে এগিয়ে আসে। এসে দেখে, হায় কপাল, হে যে তালা বন্ধ। তালা ভাঙা কি সোজা কথা নাকি? তাছাড়া তালা ভাঙতে হলে যে শব্দ হবে তাতে বুড়ি নির্ঘাত সন্দেহ করবে। কি যে করবে কিছুই বুঝে উঠতে পারে না চুন্নু। বাক্সের তালায় একটু হাত দেয়, আর এ সময় আবার বুড়ির গলা, তাছাড়া শ্রীপদ, তোর বউয়ের গয়নাগুলো সব এ ঘরেই বাক্সের মধ্যে রয়েছে। কবে যে চোর এসে ওগুলো নিয়ে পালাবে ভাবতেই আমার গা কাঁপে রে বাবা। চাবিটা দেখ তো বাক্সের নিচেই রেখেছি কিনা, আমার আবার যা ভুলো মন। বাক্সের নিচে চাবি? কি কপাল!
চুন্নু ভাবতেই পারে না আজ কার মুখ দেখেও চুরি করতে বেরিয়েছে। বাক্সটা তুলতেই ও চাবিটা পেয়ে গেল। কি রে, চাবিটা আছে তো? চুন্নু বলল, হুম। যাক বাবা, বাঁচা গেল। আমি আর কদিন, তোদের জিনিস তোরাই তো ভোগ করবি। চুন্নু আর দেরি না করে বাক্সটা খুলে ফেলল। খুলে দেখতে পেল এক গাদা জামা কাপড়, শাড়ি, ব্লাউজ, আর তার নিচের দিকে কাপড়ের ছোট্ট একটা পুঁটুলিতে কিছু গয়না, কানের দুল, চুড়ি, হার। মাথা ঘুরে যাওয়ার মতো ব্যাপার। সঙ্গে সঙ্গে কাপড়ের পুঁটুলিটা তুলে নিয়ে ও তালা বন্ধ করল। ঘটি বাটিগুলো আর নেবার দরকার হবে না, গয়নাই যখন পাওয়া গেছে তখন আর ওগুলো কে নেয়। চুন্নু খুশিতে আটখানা হয়ে বলে বসল, মা, অনেক রাত তো হলো, এবার তুমি ঘুমো। ওই শুবি না? শোবো তো। শোবার আগে একটু কাজ করে দিবি বাবা, আমার মাথাটা একটু টিপে দিবি। সেই থেকে বড্ড মাথা ধরে রয়েছে রে, কিছুতেই ঘুম আসছে না। চুনুর কেমন মায়া হলো। বেচারা বুড়ির অনেক কষ্ট, দিই না একটু মাথা টিপে। ভোর হতে তো এখনো অনেক বাকি। তাছাড়া শ্রীপদর বউয়ের গয়নাগুলোও যখন পাওয়াই গেছে, না একটু কষ্টই করি। গয়নার পুঁটুলিটা বাক্সের ওপরই রেখে বুড়ির কাছে এগিয়ে আসে চুন্নু। কাঁথা দিয়ে বুড়ির সারা শরীর ঢাকা, কোন দিকে যে মাথা আর কোন দিকে পা কে জানে। দেখতে হলে গায়ের ওপর থেকে কাঁথাটা একটু সরানো দরকার। ঠিক আছে, একদিকে এগিয়ে আলতো করে কাঁথাটা একটু ফাঁক করে চুন্নু। ফাঁক করে দেখল মাথা কোথায়, দুটো পা, শুকনো শরীরের পা, তবে আলতা মাখা। মর, ওদিকে কি করছিস? মাথা তো আমার এদিকে রে। চুন্নু বুড়ির পা দুটো আবার ঢেকে দিয়ে উল্টো দিকে, মানে মাথার দিকে এগিয়ে আসে। এসে কাঁথাটা ধীরে ধীরে একটু তুলতেই ভিড়মি খাবার মতো ব্যাপার। নিজের চোখকেই ও বিশ্বাস করতে পারছে না। ওদিকেও যে একজোড়া পা, বুড়ির পা, শুকনো, কাঠি কাঠি, আলতা মাখা। চুন্নু চোখে সর্ষে ফুল দেখতে লাগলো, কান ভোঁ ভোঁ, পায়ের নিচ থেকে যেন মাটি সরে যাচ্ছে। চুনু গো গো করে কোঁকিয়ে উঠল, তারপর এক লাফে দরজার খিল খুলে বাইরে বেরিয়ে দে ছুট। ছুটে 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 গা ছাড়িয়ে যখন মাঠের মধ্যে, তখন খেয়াল হলো, হায় রাম, সোনার পুঁটুলিটা তো বাক্সের ওপরই রেখে এসেছে। থালা, ঘটি, বাটি আনার কথা ওর মাথাতেই ছিল না। ফেলে এসেছে শীত কাটার কাঠি আর তেলের শিশিটাও। চুল হয়ে যাক সব, প্রাণে যেও বেঁচে গেছে, এই তো যথেষ্ট। শুনছিলেন আজকের গল্প পা নিয়ে বিপাক। কেমন লাগলো আমাদের আজকের গল্পটি? জানাতে ভুলবেন না আমাদের কমেন্ট করে। আর যদি
এই চ্যানেলের গল্প পাঠ আপনাদের পছন্দ হয়ে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের মধ্যে ছড়িয়ে দিতে পারেন। আর হ্যাঁ, এই পুজো বার্ষিকী থেকে গোটা পুজোর মাস জুড়ে যে গল্প পাঠের চিন্তাভাবনা সেটি আপনাদের কেমন লাগছে সেটাও জানাতে ভুলবেন না। তাহলে আগামী পর্বে পুরনো পুজো বার্ষিকী থেকে আরেকটি নতুন গল্প নিয়ে ফিরে আসছি আমি। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। অনেক অনেক ধন্যবাদ।